যে ভিডিওস গুলো কোথায় আছে? লেখা এবং কথা বোঝা যাচ্ছে ঠিকঠাক? তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। হ্যাঁ স্যার। ওকে, তো চলো। কারেন্ট অ্যাফেয়ার্স এর একদম প্রথম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন 2025-এর। এটা ভালো করে দেখো। যারা লেখা বুঝতে পারবে না, অনেকের হতে পারে যে নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে। তো যাদের নেটওয়ার্ক প্রবলেম বা অন্য কোনো কারণে লেখা বুঝতে পারছো না, তাদেরকে বলবো আমার কথাগুলো ভালো করে শুনবে। পরে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো বেশি চিন্তা করার প্রয়োজন নেই যে লেখাটা এখন পড়তে পারছি না বা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো পরে পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে। তো আমরা পড়ে নিই। প্রথম প্রশ্নটা দেখো, বলছে বানু মুস্তাক। বানু মুস্তাকের কোন কন্নড় ছোট গল্প গল্প সংকলন 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে? আন্তর্জাতিক বুকার পুরস্কার কি, কন্নড় ভাষা কি, এবং বানু মুস্তাক কি, এগুলো সমস্তটাই পড়বো আমরা। তো বানু মুস্তাকের মানে ইনি একজন লেখক, একজন ছোট গল্পকার। তো এনার এই বছরের একটা বই যেটা 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে, বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে। তো এই বইটার নাম কি? অপশনে আছে হার্ট ল্যাম্প, পরে অপশনে আছে দ্য প্রফেটিক ল্যাম্প, পরে অপশনে আছে সংস্কার, আর পরে অপশনে আছে ব্রোকেন ইকোজ। স্যার তো ব্রোকেন ইকোজ বানু হবে। বানু মুস্তাকের যে কন্নড় বইটা যেটা 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে, সেটা হচ্ছে হার্ট ল্যাম্প। হার্ট ল্যাম্প বইটা হচ্ছে একটা একটা ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে ছোট ছোট গল্পের একটা নিবন্ধ, মানে অনেকগুলো গল্পের একটা যুক্ত। তা দক্ষিণ ভারতের মুসলিম সম্প্রদায়ের উপরে এটা লিখেছে, তাদের সংস্কৃতি সংস্কৃতি, তাদের আবেগগত গভীরতা, এই সমস্ত কিছু লিখেছে। তো মোটামুটি 12টা গল্প রয়েছে এর মধ্যে। এই 12টা গল্পের সংকলনে এই বইটা লিখেছেন বানু মুস্তাক, সেটা হচ্ছে হার্টল্যান্ড। তাহলে মনে রাখতে হবে 2025-এ আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে বানু মুস্তাকের যে বই, সেটা হলো হার্টল্যান্ড। উল্টো করে প্রশ্নটা আসতে পারে যে হার্টল্যান্ড বইটি কে লিখেছেন? তাহলে এটা হলো বানু মুস্তাক। আরো একটু ডিটেলস দেখে নিই। আন্তর্জাতিক বুকার পুরস্কার যেটা দেওয়া হয় ছোট গল্পের উপরে বা দীর্ঘ রূপ কল্পকাহিনীর উপরে দেওয়া হয়। কল্পকাহিনী মানে সায়েন্স ফিকশন যেসব স্টোরি, সেই সমস্ত স্টোরি এবং ছোট গল্পের সংকলনের উপর দেওয়া হয় যুক্তরাজ্য থেকে, ইংল্যান্ড থেকে বা আয়ারল্যান্ড থেকেও এটা দেওয়া হয়। এবং ইংরেজিতে অবশ্যই অনুবাদ হতে হবে বইটা, যেটা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয়েছে। এরকম বইকে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো এখানে প্রাইজ মানিটাও বলা আছে যে প্রাইজ মানিটা কত। বানু মুস্তাক যার লেখা এই বইটি, বানু মুস্তাক একজন কর্ণাটকের লেখক, কর্মী এবং আইনজীবী। ইনি একজন লয়ার, যিনি তার মর্মস্পর্শী গল্প বলার এবং প্রান্তিক সম্প্রদায়ের মধ্যে সামাজিক সমস্যা অন্বেষণের জন্য পরিচিত। বানু মুস্তাক, তো তিনি একজন কর্মী, আইনজীবী এবং একজন অবশ্যই কর্ণাটকের লেখক। বাকি আর একটা ছিল সংস্কার, যে বইটা, এটাও ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা 2023 সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার দীর্ঘ তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তো এটাও কন্নড় ভাষায় লেখা একটা বই, যেটা হচ্ছে ইউ আর অনন্ত মূর্তির লেখা। এটা হচ্ছে সংস্কার। এই বইটাও কিন্তু ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল, আন্তর্জাতিক পুরস্কারের তালিকায় ছিল। সেটা হচ্ছে 2023 সালে। আর 2025 সালে যে বইটা, সেটা হলো হার্ট ল্যাম্প। এটা কার? বানু মুস্তাকের। পরে তোমরা অবশ্যই এগুলো পড়বে, যখন পিডিএফটা পাবে অবশ্যই পড়ে নিয়ে আজকে ঘুমাবে। আজকের পড়াটা আজকেই যেন থাকে, অন্য দিনের আশায় রাখবে না। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী নগর সমবায় ব্যাংক, ইউসিবি, ইউসিবি হচ্ছে নগর সমবায় ব্যাংক, আরবান কোঅপারেটিভ ব্যাংক। তো এর নতুন ক্ষুদ্র মূল্যের ঋণ সীমা কত? বলছে আরবিআই, আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা করেছে, যে সমবায় ব্যাংক, যেগুলো নগর সমবায় ব্যাংক, তারা কত টাকা নিম্নতম লোন নিতে পারে বা লোন দিতে পারে? ইউসিবি কত টাকা ন্যূনতম লোন দিতে পারে? এখানে অপশনে আছে 60 লক্ষ, 25 লক্ষ, 3 কোটি, 1 কোটি। তো দেখো, এটা হচ্ছে নগর মানে শহরের ক্ষেত্রে। তো যেহেতু আরবান ক্ষেত্রে, তো এই অ্যামাউন্টটা হচ্ছে 3 কোটি। এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আগের যে সংখ্যা ছিল তার থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক, যেটা 1935-এ প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ মূল্যের যে সীমা ছিল আগে, তার থেকে অনেকটা বাড়িয়ে 3 কোটি টাকা উন্নতি করেছে।
ইউসিবির ক্ষেত্রে, অর্থাৎ আরবান কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে। বাকি কিছু এখানে ডিটেলস কতটা কি দেওয়া হয় এই সমস্ত কিছু আছে। তোমরা যারা এর সাথে ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিচ্ছ তারাই শুধুমাত্র এই ডিটেলসটা পড়বে, বাকিরা পড়ার দরকার নেই। তো সম্পূর্ণ ডিটেলসটা আমি এখানে দিয়ে রাখছি, তোমরা এটা পরে পড়ে নিবে। এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না, কারণ এটাতে তোমাদের আরআরবি গ্রুপ ডির জন্য বিশেষ কোনো প্রয়োজন নেই। পরের প্রশ্ন দেখো, সরকার বীমা পলিসির ফ্রি লুক পিরিয়ড সম্পর্কে ব্যক্তিগত বীমা প্রতিষ্ঠানগুলিকে কি করার নির্দেশ দিয়েছে? সরকার বীমা পলিসির ফ্রি লুক পিরিয়ড সম্পর্কে ব্যক্তিগত বীমা প্রতিষ্ঠানগুলিকে কি করার নির্দেশ দিয়েছে? ফ্রি লুক পিরিয়ড 1 বছর করে বাড়ানো হবে, ফ্রি লুক পিরিয়ড 6 মাস করে বাড়ানো, ফ্রি লুক পিরিয়ড 15 দিন করে কমানো, নাকি ফ্রি লুক পিরিয়ড 1 মাস অপরিবর্তিত রাখা? তো প্রশ্নটাকে দেখো, সরকার বীমা পলিসির ফ্রি লুক পিরিয়ড সম্পর্কে ব্যক্তিগত বীমা প্রতিষ্ঠানগুলিকে কি করার নির্দেশ দিয়েছে। আচ্ছা, এইরকম প্রশ্ন কেন দিচ্ছি? এইরকম ইকোনমিক প্রশ্ন, ব্যাংক ব্যবস্থার প্রশ্ন। দেখো, রিসেন্টলি আমাদের কিন্তু ব্যাংক ব্যবস্থার উপরে কিন্তু প্রচুর নিউজ আছে, প্রচুর নিউজ যেখানে ব্যাংক ব্যবস্থা। আর তোমাদের প্রথম দিন থেকে আজও বলে আসছি, যেগুলো নিউজে থাকবে, সাম্প্রতিক ঘটনা মানেই নিউজ, কিন্তু যেগুলো দেখবে বেশি বেশি করে নিউজে রাখছে সেগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো সরকার বীমা পলিসির ফ্রি লুক পিরিয়ড সম্পর্কে ব্যক্তিগত বীমা প্রতিষ্ঠানগুলিকে কি করার নির্দেশ দিয়েছে, এটা সঠিক উত্তর হবে ফ্রি লুক পিরিয়ড 1 বছর। আচ্ছা, এই পেজটা একটু অসুবিধা হচ্ছে, আমি পরে এটা তোমাদের পিডিএফ দিব, তখন দেখে নিও। তো এটা হচ্ছে ফ্রি লুক পিরিয়ড 1 বছর করে বাড়ানো হয়েছে। ফ্রি লুক পিরিয়ডটা কি? সেই সময়কাল যখন একজন পলিসিধারী কোনো বীমা পলিসি বাতিল করতে পারেন বা আত্মসমর্পণ চার্জ ছাড়াই, মানে কোনো আগে যে সীমাটা ছিল সেই সীমা থেকে এটা কি করেছে, 1 বছর করে বাড়ানো হয়েছে। তো এই 1 বছর বাড়ানোর ফলে কি হচ্ছে, পলিসি যারা পলিসিধারী তারা সেটা বীমা পলিসিটা 1 বছর আগেই কি করতে পারে, আত্মসমর্পণ করতে পারে। তো এই সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আছে যেগুলো তোমাদের বিসিএস এর ক্ষেত্রে লাগবে। তো এখানে ডিটেলস বিষয়টা পরে পড়ে নিও। পরে প্রশ্ন, তেলেগু ভাষা সম্পর্কে তেলেঙ্গানা সরকার স্কুলগুলিতে কি নির্দেশ দিয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এর সঙ্গে আমাদের ভারতের নিউ এডুকেশন পলিসি যুক্ত আছে। তো তেলেগু ভাষা সম্পর্কে তেলেঙ্গানা সরকার স্কুলগুলিতে কি নির্দেশ দিয়েছে? আচ্ছা, আজকে কিন্তু একদম লাস্ট পর্যন্ত ক্লাস করবে, কারণ আমি কিন্তু এরপরে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এর একটা পার্ট করব, অর্থাৎ আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে করব। তো সেটাও থাকছে তোমাদের জন্য, তো লাস্ট পর্যন্ত ক্লাসটা করবে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা একটু হলেও অন্যরকম লাগে, একটু বোরিং লাগে, কিছু কোশ্চেন নিয়ে থাকে, সোজা কোশ্চেন থাকে, তো এরকম থাকে। আমরা যখন প্রথমের দিকে প্রথম ক্লাস করেছিলাম, হয়তো পলিটি ইকোনমিক ক্লাস করেছিলাম, তখন হয়তো ভালো লেগেছিল। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু একটু এরকমই হবে। তেলেগু ভাষা সম্পর্কে তেলেঙ্গানা সরকার স্কুলগুলিতে কি নির্দেশ দিয়েছে? উচ্চ মাধ্যমিক স্কুলে তেলেগু একটি ঐচ্ছিক বিষয়, ঐচ্ছিক অপশনাল, হ্যাঁ। উচ্চশিক্ষায় তেলুগু ভাষার প্রবর্তন, নাকি 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত তেলুগু ঐচ্ছিক বিষয়, নাকি 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত তেলুগু একটি বাধ্যতামূলক বিষয়? তো বাধ্যতামূলক মানে কম্পালসারি, আর ঐচ্ছিক মানে হচ্ছে অপশনাল। তো তেলুগু ভাষা সম্পর্কে তেলেঙ্গানা সরকার কি নির্দেশ দিয়েছে দেখে নিই। তো তেলুগু ভাষা সম্পর্কে 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত তেলুগু ভাষাকে বাধ্যতামূলক করে দিয়েছে। মানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তেলুগু ভাষা বাধ্যতামূলক পড়তেই হবে স্কুলে, এটা কম্পালসারি করে দিয়েছে। এটা 2025-26 শিক্ষাবর্ষ থেকে সকল স্কুলে 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত তেলুগু ভাষা বাধ্যতামূলক, এটা করেছে তেলেঙ্গানা সরকার। তার সাথে সাথে এটা মনে রাখবো আমরা যে ভারতের যে নতুন নিউ এডুকেশন পলিসি, সেই নিউ এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু এটা কার্যকর হবে। তো মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির নেতৃত্বাধীন বর্তমান সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে 9 ও 10 শ্রেণীতে তেলুগু ভাষা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তো দেখো, তেলুগু ভাষা স্কুলগুলিতে বাধ্যতামূলক শিক্ষার যে অধ্যয়ন আইন, সেটা কিন্তু 2018 সালেই শুরু হয়ে গেছিল, কিন্তু কিছু নিয়ম নির্দেশিকা ছিল, কিছু প্রবলেম ছিল, যার কারণে সেটা কিন্তু কার্যকর হয়নি সেই সময়। তো তেলুগু ভাষার এই যে নিয়মটা, সেটা হচ্ছে 2018 সাল থেকে কার্যকর হয়ে গেছিল। তো বর্তমানে এনইপি আসার পরে 2020 সালে পরীক্ষা আসতেই পারে যে নিউ এডুকেশন পলিসি কবে শুরু করে। তো এটা কেন্দ্র সরকার নিউ এডুকেশন পলিসিটা শুরু করেছিল 2020 সালে, তো এটাও মনে রাখতে হবে।
তো এটা কার্যকর না হওয়ার আরেকটা কারণ ছিল যে তামিলনাড়ু রাজ্যে আঞ্চলিক ভাষার উপরে হিন্দি ভাষার প্রচারের একটা গুরুত্ব দেওয়ার যে ব্যাপার ছিল, সেটার কারণেই এমনটা হয়েছিল। তো এই বিষয়টা। আরেকটা প্রশ্ন এখানে মাথায় রেখো, এই যে বেনেল্লা, এই বেন্নেল্লাটা কি? বেন্নেল্লাটা হচ্ছে সরল তেলেগু পাঠ্যপুস্তক, যার লক্ষ্য মাতৃভাষা তেলেগু নয় এমন অন্যান্য রাজ্য থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য ভাষাটাকে সহজলভ্য করা। তো এই বেন্নেল্লা, এটা হচ্ছে সরল তেলেগু। অনেকে এরকম ছাত্র থাকে যারা বাইরে থেকে গিয়েছে তেলেঙ্গানায়, তো তাদের জন্য সহজভাবে এটাকে নিয়ে আসার জন্য তেলেগু ভাষাটাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। তেলেঙ্গানার নতুন ঘোষিত 41.5 কিমি গ্রিনফিল্ড রেডিয়াল রোডের নামকরণ করা হবে কোন প্রয়াত শিল্পপতির নাম অনুসারে? এটা উত্তর দিতে পারবে তোমরা, একটু চেষ্টা করো। তিনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন, তো দেখো প্রয়াত দেখাই আছে। তেলেঙ্গানার অপশন এ নতুন ঘোষিত এটা কার রতন নাম রতন অনুসারে? টাটা। রতন টাটা, রাইট, একদম সঠিক উত্তর দিয়েছো। তেলেঙ্গানার নতুন ঘোষিত 41.5 কিমি গ্রিনফিল্ড রেডিয়াল রোডের নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে রতন টাটার নাম অনুসারে, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। রিসেন্ট হয়েছে স্যার। হ্যাঁ, তো এটা মনে রেখো, এটা হচ্ছে রতন টাটার নাম অনুসারে। তেলেঙ্গানায় একটা ফিউচার সিটি এবং ভারতবর্ষে অনেকগুলো সিটিকে একটা ফিউচার সিটি হিসেবে বানানোর একটা পরিকল্পনা চলছে। সেই ফিউচার সিটির মধ্যে কিন্তু এই রতন টাটা যে রোডটা, রতন টাটা রোড যেটা নামকরণ করা হয়েছে, এটা কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত। ফিউচার সিটি তোমরা অনেকে হয়তো দেখেছো অ্যানিমেশনের মাধ্যমে, যেটা আমাদের কেন্দ্র সরকার প্রস্তুত করেছিল, যে কিছু সিটিকে আমরা ফিউচার সিটি হিসেবে প্রস্তুত করে উঠবো। তার মধ্যে হায়দ্রাবাদ অবশ্যই রয়েছে, তেলেঙ্গানার রাজধানী যেটা। তো হায়দ্রাবাদ এর মধ্যে রয়েছে, এর মধ্যে চেন্নাই রয়েছে, এর মধ্যে কলকাতাও রয়েছে, এবং দিল্লি, মুম্বাই রয়েছে। তো এই যে ফিউচার সিটি, যেগুলোকে মেট্রোপলিটন সিটি আমরা আজকের দিনে জানি, তো এই ফিউচার সিটি গুলোতে কিছু এমন অত্যাধুনিক কাজকর্ম হচ্ছে, রাস্তা এমন বানানো হচ্ছে যে আমরা ভবিষ্যতের যে আমাদের যে চিন্তা ভাবনা 2050 সালের পরে, তো এরকম যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাকে সামনে রেখেই এই রোড গুলো বানানো হচ্ছে। তো এটা রতন টাটা রোড নামে পরিচিত হবে, এই 41.5 কিলোমিটার রেডিনাল রাস্তা। 2022 সালে জানুয়ারিতে কোন দেশ G7 প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করে? এটা দায়িত্ব গ্রহণ করেছিল, আর G7 বৈঠক আবার আছে, যার কারণে এই নামটা আমরা 2022 থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিচ্ছি। তো 2022 সালে জানুয়ারিতে কোন দেশ G7 প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করেছে? অপশনে আছে নেদারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, আর হচ্ছে ফ্রান্স। তো 2022 সালে জানুয়ারিতে যে দেশটি G7 এর নেতৃত্ব নেয় সেটা হচ্ছে জার্মানি। G7 হচ্ছে 7টি দেশকে নিয়ে তৈরি করা একটা গ্রুপ, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইতালি এবং জার্মানি। এই 7টা দেশকে নিয়ে গঠিত, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা, এবং তার সাথে এশিয়ার রয়েছে কে? জাপান। তো ইউরোপ, নর্থ আমেরিকা আর হচ্ছে জাপান এখানে আছে। ইউরোপের ধরো জার্মানি আছে, ইটালি আছে, ফ্রান্স আছে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে নর্থ আমেরিকা, এন্ড কানাডা নর্থ আমেরিকা। এখানে শুধু এশিয়া থেকে জাপান আছে। তো এটা হচ্ছে, দেখো, এটা মেনলি ডেভেলপড কান্ট্রির একটা গ্রুপ। ডেভেলপড কান্ট্রি যেগুলো, ইউনাইটেড স্টেট বলো, জাপান বলো, বা ইউকে বলো, বা ইটালি বলো, জার্মানি বলো, এরা হচ্ছে কি? ডেভেলপড কান্ট্রি। তো এটা একটা ডেভেলপড কান্ট্রিদের দেশ, যেটা উন্নত দেশের গ্রুপ। তো G7 এটা হচ্ছে কি করেছে, তাদের যে বৈঠক, শীর্ষ সম্মেলন, সেই শীর্ষ সম্মেলনের দায়িত্ব নিয়েছে কে? দায়িত্বভার গ্রহণ করেছে প্রেসিডেন্সির, সেটা হচ্ছে জার্মানি। এখানে দেখো শেষেরটা, কোভ্যাক্স ভ্যাকসিনের জোটে জার্মানি দ্বিতীয় বৃহত্তম দাতা, মানে সবচেয়ে বেশি দিয়েছে এই G7 এর মধ্যে। গ্রুপ অফ 7 তো বলে দিলাম। এটা প্রতিষ্ঠিত হওয়ার সালটা মনে রেখো, এটা হচ্ছে 1975। 1975 সালে G7 প্রতিষ্ঠিত হয়। পরীক্ষা আসতে পারে G7 কবে প্রতিষ্ঠিত হয়, তো এটা হচ্ছে 1975। 2022 সালে মোট কতজন ব্যক্তিকে
পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। এটা 2022 সালে কথা বলা হচ্ছে। 128 জন, 118 জন, 128 জন, 18 জন, 4 জন নাকি 34 জন। তার মানে একটু 2022 সালের লিস্টটা নিচ্ছি। 24-25 সালে তোমার অবশ্যই লিস্টটা অবশ্যই প্রোভাইড করবো, নেক্সট যে আসবে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তখন। তো এটা হচ্ছে 128 জনকে দিয়েছিল। এখানে নামগুলো আছে, নামগুলো পরে পড়ে নিবে। নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় এর মধ্যে কোন দেশটি? নেপাল আছে, মালদ্বীপ আছে, চীন আছে, আর আফগানিস্তান আছে। আফগানিস্তান। আফগানিস্তান 2008 সালে সার্কের সদস্য পদ গ্রহণ করে। তো আফগানিস্তান অবশ্যই সার্কের সদস্য। চীন। মালদ্বীপ মালদ্বীপ চীন, রাইট। চীন। চীন এটা চীন মালদ্বীপ হবে। হচ্ছে সার্কের সদস্য নয়। এটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক, যেটা 1985 এ প্রতিষ্ঠিত হয়। তো সার্কের সদর দপ্তর আমরা জানি যে এটা হচ্ছে কাঠমান্ডুতে রয়েছে, নেপালের রাজধানী যেটা। এখানে সদস্য রাষ্ট্র হচ্ছে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তো এই হচ্ছে সার্কের মেম্বার। সার্কের বর্তমান 8 জন মেম্বার রয়েছে, আগে 7 জন ছিল। 2008 সালে সার্ক আরেকটি মেম্বার যুক্ত হয়, সেটা হচ্ছে আফগানিস্তান। এটা 2008 সালে। 1985 সার্ক প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট এই সার্ক প্রতিষ্ঠার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন, জিয়াউর রহমান। তারপরে তিনি মারাও যান। তো 1985 সালে সার্কের প্রথম অধিবেশন ঢাকায় হয়েছিল, নেপাল যেটা বাংলাদেশের রাজধানী ঢাকা। সেখানে প্রথম অধিবেশন বসে এবং সার্কের সদর দপ্তর ঠিক করা হয়, এটা হচ্ছে কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডু। প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 9 জানুয়ারি পালিত হয়। দিবসটি প্রথম পালিত হয় কোন সালে? প্রবাসী ভারতীয় দিবস। তো এনআরআই দিবস, এখানে একটা নতুন বিষয় যুক্ত হয়, সেটা সম্পর্কে আমি তোমাদের অবশ্যই বলবো। এটাকে থেকে নিয়ে উত্তরটা 9 জানুয়ারি পালিত হয়। প্রথম দিবস, প্রথম এটা কবে পালিত হয়েছিল? তো ভারতীয় প্রবাসী দিবস প্রতি বছর 9 জানুয়ারি পালিত হয়। প্রথম পালিত হয়েছিল 2003 সালে। 2003 সালে এটা শুরু করা হয়। 1915 সালে এই দিনে, অর্থাৎ এই 9 জানুয়ারি দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। তো তাকে সর্বশ্রেষ্ঠ প্রবাসী উপাধি দেওয়া হয়েছিল। তো তিনি হচ্ছে, তারপর থেকে এই দিনটাকে পালন করা হয়। তো দেখো, যেটা বলতে চাইলাম তোমাদের, যে 2018 সালে একটা ঘটনা ঘটে। নরেন্দ্র মোদী যেটা করে, ওভারসিজ নাগরিকত্বের একটা ধারণা এই প্রবাসী দিবসে 9 জানুয়ারি। তো এই প্রবাসী দিবসে একটা নতুন নাগরিকত্বের একটা নতুন অধ্যায় শুরু করেন মহাত্মা গান্ধী, এই নরেন্দ্র মোদী। সেখানে তিনি কি করেন, একটা ওভারসিজ নাগরিকত্বের ব্যবস্থা করেন। কি ওভারসিজ নাগরিকত্ব? অনেক এনআরআই আমাদের দেশে এসে বাণিজ্য করে, দেশে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, তারা আমাদের দেশের শিল্প কলা সঙ্গে যুক্ত, অনেকে আছে এরকম। আবার আমাদের দেশেরও অনেকে এরকম হয়েছে যে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, এরকম অনেক আছে। বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে কিন্তু এই দেশেই আছে, কোন শিল্পকলার সঙ্গে যুক্ত, যেমন অক্ষয় কুমার। তো এরকম অনেক আছে, কিন্তু তারা আমাদের দেশে থেকে গেছে। এবার এই দেশে থাকার ফলে আমাদের নর্মালি সাধারণত ভিসা নিয়ে থাকতে হয়। তো এনআরআইদের জন্য একটা নতুন পদক্ষেপ নেওয়া হয় ওভারসিজ নাগরিকত্বের মাধ্যমে, যে এই ভিসাটাকে এক্সটেন্ড করা হবে। এটা যতদিন ইচ্ছা থাকতে পারবে, একটা ভিসার মাধ্যমে এরা থাকতে পারবে। আর এরা যদি 10 বছর এখানে থেকেই যায়, কন্টিনিউয়াসলি 10 বছর থেকে যায়, তাহলে তাদেরকে কি করা হবে, ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, যদি তারা চায়। তো এরকম একটা ওভারসিজ নাগরিকত্বের ধারণা নেওয়া হয়। ভারতের সংবিধানে নাগরিকত্বের বিষয়টা রয়েছে 5 থেকে 11 নম্বর ধারাতে। তো এটাও মনে রাখবো, 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে ভারতে ফেরেন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে এটা। এছাড়াও কিছু দিবস যেটা জানুয়ারির সঙ্গে যুক্ত, সেই সমস্ত দিবসগুলো: 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস, 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, 6 জানুয়ারি বিশ্বযুদ্ধ অনাথ দিবস, 8 জানুয়ারি আফ্রিকান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা দিবস, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস যেটা বললাম, 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস, 11 জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুবার্ষিকী, 12 জানুয়ারি জাতীয় যুব দিবস, এটা হচ্ছে আমাদের বিবেকানন্দের জন্মদিন, 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। এছাড়াও আরো রয়েছে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তী, 24 জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস, এটা খুবই ইম্পর্টেন্ট 24 জানুয়ারি, 25 জানুয়ারি ভোটার দিবস,
এটাও মনে রাখতে হবে। এছাড়াও জাতীয় পর্যটন দিবস, ভোটার দিবস এটা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 28শে জানুয়ারি লালা রাজপথ রায় জন্মবার্ষিকী, আর 30শে জানুয়ারি হচ্ছে শহীদ দিবস। এছাড়া বিশ্ব কুষ্ঠ নির্মূল দিবসও পালন করা হয় এটাকে, জানুয়ারির শেষ রবিবারটাকে। পরে প্রশ্ন, 2021 সালের ডিসেম্বরে নিম্নলিখিতের মধ্যে কাকে টাইমসের 2021 অ্যাথলেটিক, আচ্ছা 21-এর এটা, আচ্ছা এটা 21-এরটা তোমাদের স্কিপ করে, এটা পড়তে হবে না। কোন সেতু আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সঙ্গে যুক্ত করেছে? কোন সেতু আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সঙ্গে যুক্ত করেছে? অরুণাচল বগিবিল। প্রদেশ যা ভারতের পূর্বতম, অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পূর্বতম রাজ্য, যেখানে ভারতের সবার প্রথমে সূর্য ওঠে। আর জিবুতি হচ্ছে ভারতের পূর্বতম স্থান। তো আসামের ডিব্রুগড় এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে যেটি, সেটি হবে কি বগিবিল। এটা তোমরা অনেকে উত্তর দিতে পারতে, বগিবিল। বগিবিল সেতুটি ভারতের 5ম দীর্ঘতম সেতু। আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সঙ্গে সংযুক্ত করেছে এটি। এটা রেল এবং রোড দুটো একসাথে ব্রিজ, এমন একটা ব্রিজ এটাতে রেল এবং মানে দুটোই আছে। রেল কাম রোডের ব্রিজের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এই বগিবিল ব্রিজটি। এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেল কাম রোড ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মিত। এটাও পরীক্ষা মনে রাখতে হবে। এটা 2018 সালে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন 25শে ডিসেম্বর। এই হচ্ছে ব্রিজটা। ভারতের প্রথম সমুদ্র সেতু পম্বন সেতু, এটি তামিলনাড়ুতে অবস্থিত। উত্তর ভারতের প্রয়াগরাজে অবস্থিত নাইনি সেতু। বাকি যে অপশনগুলো ছিল সেগুলো বলছি। তিস্তা নদীর উপর পশ্চিমবঙ্গে করোনেশন ব্রিজ রয়েছে। করোনেশন ব্রিজ জানোই, এটি দার্জিলিং ও কালিম্পং জেলাকে যুক্ত করেছে। করোনেশন ব্রিজ, এটাকে আমরা সেবক রোড ব্রিজও বলে থাকি, করোনেশন ব্রিজ। আচ্ছা, মিস ইউনিভার্স 2021 সালে কে হয়েছিলেন? রোশনারা ইব্রাহিম, নোয়া কোচবা, হারনাস সান্ধু নাকি নন্দিতা বানু? শুরু হবে। 2021 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন হারনাস সান্ধু। তোমরা একদমই সঠিক উত্তর দিয়েছো, হারনাস সান্ধু। ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা হারনাস সান্ধু 2000 সালের লারা লত্তের খেতাব জেতার 2 দশক পরে, অর্থাৎ 2000 সালে লাস্ট হয়েছিল, তারপর 2021 সালে তো মিস ইউনিভার্স এর মুকুট পেয়েছিলেন। প্রথম মিস ইউনিভার্স কে বলতো? সুস্মিতা সেন। এটা হচ্ছে 1994। আচ্ছা, আর কিছু জানার এই মধ্যে দরকার নেই। নেক্সট, 2023 সালের নভেম্বরে কোন স্থানটিকে বিশ্বের 8ম আশ্চর্য ঘোষণা করা হয়েছে? ভারতে আমরা বিশ্বে জানি যে হচ্ছে 7টি আশ্চর্য রয়েছে। 7ম আশ্চর্য যেটা নামে পরিচিত, তার মধ্যে আমাদের এখানে রয়েছে তোমাদের হচ্ছে আগ্রা তাজমহল, ঠিক আছে। আবার ধরো যে চীনের গ্রেট ওয়াল অফ চায়না রয়েছে এখানে। এই 7টা মহা আশ্চর্যের মধ্যে তো 8ম আশ্চর্যের স্থান পেয়েছে এর মধ্যে কোনটি? পম্পেই, আঙ্করওয়াট বা বেয়ন মন্দির নাকি রোডসের কলোসাস? অপশন ডি। তো দেখে নিই, এটা হবে আঙ্করওয়াট। এটা কম্বোডিয়া অবস্থিত। তোমরা এটা জানোই যে এটা হচ্ছে অন্যতম বিখ্যাত একটা বিষ্ণু মন্দির। কম্বোডিয়ার আঙ্করওয়াট হচ্ছে বিশ্বের 8ম আশ্চর্য ঘোষণা করা হয়েছে। তো এটা দেখো, এটার 402 একর জুড়ে বিস্তৃত আঙ্করওয়াট বিশ্বের বৃহত্তম ধর্মীয় কাঠামো শিরোনাম রয়েছে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের এর নাম রয়েছে। এটা একটা বিষ্ণু মন্দির, তোমরা অনেক ইতিহাসে অনেকবার পড়েছো হয়তো। আঙ্করওয়াটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বেয়ন মন্দিরের রহস্যময় মুখের টাওয়ার, খেয়াম ব্রুজ এবং ভিয়েতনামি সেনাবাহিনীর মধ্যে মারামারি থেকে বুলেটের গর্ত, এবং তার রিস নামে ঈশ্বর বিষ্ণুর মূর্তি। তো বিষ্ণু মন্দির এটা একটা আঙ্করওয়াটে, এটা কম্বোডিয়াতে অবস্থিত। তো এটা 8ম আশ্চর্যের স্থান পেয়েছে, এটাও একটা গর্বের বিষয় ভারতীয় হিসাবে। তো এইটা হচ্ছে আঙ্করওয়াট মন্দির, এটা কম্বোডিয়ার আঙ্করওয়াট মন্দির। পরের প্রশ্ন, থাংতা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? থাংতা
মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মিজোরাম, মণি নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা। মণিপুর। আচ্ছা, মণিপুর। থাং থাংতা মার্শাল আর্ট, তো থাংতা মার্শাল আর্টটা মণিপুরের সঙ্গে যুক্ত। এখানে মেঘালয়ের ওয়াঙ্গালা নাচ, মিজোরামের বাঁশের নাচ এবং ত্রিপুরার ভোজগিরি, এই দুটো মনে রেখো। মণিপুরের রাজধানী ইম্ফল। আচ্ছা, এগুলো একটু চেঞ্জ হয়েছে, এগুলোকে এখন রাখছি না, পরে এগুলোকে যখন আমরা সমস্ত রাজ্যের পড়বো তখন এগুলোকে লিস্টেড করব। 2022 সালে জানুয়ারিতে নিম্নলিখিতদের মধ্যে কে তার প্রথম অ্যালান বর্ডার পদক জিতেছেন? প্রথম অ্যালান বর্ডার পদক পেয়েছিলেন এর মধ্যে কে? স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, মিচেল স্টার্ক নাকি উসমান খ্বাজা? 2022 সালে জানুয়ারিতে, দেখে নি, এটা হবে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তো এই অ্যালান বর্ডার পদক পেয়েছিলেন তিনি 2022 সালে। এখানে বাকি কিছু আছে ওখানে লিস্টেড। আচ্ছা, তোমাদের একটু কোশ্চিনে মনে হচ্ছে একটু সমস্যা হবে। আচ্ছা, এইভাবে দেখতে কারো অসুবিধা নেই তো? না না স্যার, আমি এটাই ঠিক আছে, তোমাদের এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এ তোমাদের যে প্রশ্নগুলো ছিল, আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনগুলো ওখানে শেষ করলাম। আমরা এবার আমাদের ভারতের যে জাতীয় উদ্যানগুলো রয়েছে সেই জাতীয় উদ্যানগুলো, অর্থাৎ এটা ধরো যে তোমাদের স্ট্যাটিকের পার্ট, স্ক্রিনটা তোমরা এর পিডিএফ আসছে হ্যাঁ স্যার, বলো। স্ক্রিনটা হিজি আসছে, মানে ওই ব্লার আসছে আর কি। ব্লারটা হবে না, ধরো আমি ক্যামেরাটা একটু ঠিক করছি, ব্লারটা। এবার ঠিক আছে। ঠিক নেই। না, এখনো ঠিক হয়নি। আমার এখানে আবার ঠিক দেখাচ্ছে, তোমরা একটু দেখো তো যে ঠিক দেখাচ্ছে না, কিনা। আরো বেশি। ঠিক নেই, ফোকাস আউট আছে। ঠিক নেই? হ্যাঁ, এখন তাও একটু ঠিক আছে। ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে। একটু মনে হয় সময় লাগবে, নেটওয়ার্কের প্রবলেমও ব্যাপারটা থাকতে পারে। তো আমরা এবার দেখে নেব ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান। আমাদের ভারতবর্ষে টোটাল 106টা জাতীয় উদ্যান রয়েছে। সেই জাতীয় উদ্যান স্টেট ওয়াইজ আমরা দেখে নেবো। এটা তোমরা পিডিএফ আকারেই পড়বে, একদম পিডিএফ সহ পড়বে, পিডিএফ একদম মুখস্থ থাকবে তোমাদের। এটা আমরা এমসিকিউ কিছু দেখবো, আর সবার শেষে আমরা এই সমস্ত রাজ্যগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একদম মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো তোমাদের একদমই পড়তেই হবে, যে জাতীয় উদ্যানগুলো, সেই জাতীয় উদ্যানগুলো আমরা দেখে নেবো। তো ভারতের টোটাল কি বললাম, 106টা ন্যাশনাল পার্ক রয়েছে, জাতীয় উদ্যান রয়েছে। তো এই 106টা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের আলাদা আলাদা স্টেটে কতগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। একটা প্রশ্ন এখানে মনে রাখবে, পরীক্ষায় আসে যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে? কে উত্তর করতে পারবে বলো? ভারতের সবচেয়ে বেশি অরুণাচল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? না না, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, একদম সঠিক উত্তর। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে। তো আমরা স্টেট ওয়াইজ ন্যাশনাল পার্ক গুলো দেখে নেবো, তোমরাও স্টেট ওয়াইজ মুখস্থ রাখবে। সবার শেষে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো লাগবে আমি তার একটা আলাদা লিস্ট বলে দেবো। তো ভারতের জাতীয় উদ্যানের তালিকা এখানে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ সবার প্রথমে। অন্ধ্রপ্রদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান। এটা পরীক্ষায় অনেকবার এসেছে, রামেশ্বরমে আছে। সরি, যে রাজীব গান্ধী জাতীয় উদ্যান যেটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। রামেশ্বরম কিন্তু তামিলনাড়ুতে, হ্যাঁ, রামেশ্বরমকে অ্যাড করো না। এটা হচ্ছে নামটা রামেশ্বরম, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে। ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, এটাও মনে রেখো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান, অন্ধ্রপ্রদেশের। উত্তরাখণ্ডের এবং ভারতের সর্বপ্রথম 1936-এ কি 1836, আমি পরে আসতেছি এটা নিয়ে, এমসিকিউতে প্রশ্নটা আছে। প্রথম যে জাতীয় উদ্যানকে নামকরণ করা হয় ভারতের সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান যেটাকে বলা হয়, সেটা হচ্ছে জিম কর্বেট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ডের। এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাকে পড়তেই হবে নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। গঙ্গোত্রী জাতীয় উদ্যান। তো জিম কর্বেট মোস্ট ইম্পর্টেন্ট, নন্দাদেবী এবং হচ্ছে রাজাজি জাতীয় উদ্যান, এই তিনটা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। তো এটা ভালো করে পড়তে হবে। তাহলে জিম কর্বেট, নন্দাদেবী জাতীয় উদ্যান,
পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ জাতীয় উদ্যান বা গোবিন্দ পশু বিহার, আর রাজাজি জাতীয় উদ্যান, এগুলো রয়েছে উত্তরাখণ্ডে। মধ্যপ্রদেশে দেখো একদম বড় লিস্ট, কারণ মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, তো অনেক বড় লিস্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো কানহা জাতীয় উদ্যান, অনেকবার পরীক্ষায় এসছে। পান্না জাতীয় উদ্যান পরীক্ষায় এসেছে অনেকবার। বান্ধবগড় জাতীয় উদ্যান খুবই ইম্পর্টেন্ট। তাহলে কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, ফসিল জাতীয় উদ্যান, এতগুলো জাতীয় উদ্যান রয়েছে। তাহলে এখানে 9টা জাতীয় উদ্যান পাচ্ছ, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। তোমাদের এখানে বলে রাখি, তোমাদের স্ট্যাটিক জিকে থেকে মানে এই টাইপের যে পড়াগুলো রয়েছে, এই টাইপের পড়াগুলোতে মোটামুটি 60+ চ্যাপ্টার আমি তোমাদের কমপ্লিট করাবো। তার মধ্যে আজকে 1 নম্বর চ্যাপ্টার ধরো স্ট্যাটিক জিকে, এখানে প্রায় 60+ চ্যাপ্টার কমপ্লিট হবে টোটাল। তো কিভাবে এটাকেও রেডি করতে হবে আমি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যে কিভাবে পড়বে, এগুলোকে রেডি করবে কিভাবে, সেগুলো অবশ্যই পড়বে। তো এর মধ্যে যেগুলো যেগুলো মনে রাখবে, কানহা মনে রাখবে, বান্ধবগড় মনে রাখবে, পান্না মনে রাখবে, আর হচ্ছে এই তো মনে রাখবে এটা। নেক্সট আসাম আর হচ্ছে কর্ণাটক। আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যানটা পড়তে হবে, এটা এসেছিল। এটা ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান আর ওরাং জাতীয় উদ্যান, এগুলো রয়েছে আসামে। তার মধ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা খুবই ইম্পর্টেন্ট। মানস জাতীয় উদ্যান। কর্ণাটকে বন্দিপুরটা অনেকবার পরীক্ষায় আসে, আর নাগারহোল জাতীয় উদ্যান, এই দুটো কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে। বন্দিপুর জাতীয় উদ্যান আর হচ্ছে নাগারহোল জাতীয় উদ্যান, এগুলো বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলো দেখলে এর মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো। তো বন্দিপুর জাতীয় উদ্যান, নাগারহোল জাতীয় উদ্যান, কুন্দ্রেমুখ জাতীয় উদ্যান, অনসি জাতীয় উদ্যান, আর হচ্ছে ব্যানারঘাটা জাতীয় উদ্যান, এই সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে কর্ণাটকে। আর আসামের যেটা ইম্পর্টেন্ট মোস্ট বললাম, কাজিরাঙ্গা, মানস, নামেরিটা পরীক্ষায় আসে। মহারাষ্ট্রে দেখো, মহারাষ্ট্রে হচ্ছে গুগামাল জাতীয় উদ্যান। মহারাষ্ট্রের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে, চান্দোলি জাতীয় উদ্যান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চান্দোলি জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, এই দুটো রয়েছে মহারাষ্ট্রে। গুজরাটের গির পরীক্ষায় বারবার আসে, গির জাতীয় উদ্যান। আর ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, এই ব্ল্যাকবাককে নিয়ে তো অনেক স্টোরি, অনেক ইয়ে, এই ব্ল্যাকবাক তোমরা হয়তো পড়েছো। তো ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, এটা রয়েছে হচ্ছে গুজরাটে। এছাড়া রয়েছে সামুদ্রিক জাতীয় উদ্যান, আছে ভানসাদা জাতীয় উদ্যান। তো মেনলি তোমরা এখানে পড়বে গির জাতীয় উদ্যান আর ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, আর উপরে অবশ্যই চান্দোলি জাতীয় উদ্যানটা পড়তে হবে, এটা মহারাষ্ট্রে। তামিলনাড়ুতে রয়েছে গুইন্ডি জাতীয় উদ্যান, মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, এটা পড়তেই হবে। আন্নামালাই জাতীয় উদ্যান যেটা বলা হয়, আন্নামালাই রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, এটা কিন্তু পড়তেই হবে, ভেরি ইম্পর্টেন্ট। আন্নামালাই বা ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। কেরালা, কেরালার পেরিয়ার আর সাইলেন্ট ভ্যালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেরিয়ার জাতীয় উদ্যান আর হচ্ছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান পড়তে হবে। এছাড়াও ইরাবি কুলাম জাতীয় উদ্যান, আনামুদি শোলা জাতীয় উদ্যান, মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান, পম্পাদুম শোলা জাতীয় উদ্যান, এই সমস্ত কিছু পড়তে হবে। আমি পরে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করবো এগুলো, মানে এমসিকিউ যখন করবো তোমাদের কিন্তু জিজ্ঞাসা করবো, তোমাদের উত্তর দিতে হবে। দেখে নাও। উড়িষ্যা, উড়িষ্যার সিমলিপাল ভিতরকণিকা, দুটো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। জম্মু কাশ্মীরের, এখন যেহেতু জম্মু এবং কাশ্মীর আলাদা হয়ে গেছে, দাচিগ্রাম আলাদা, সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে। আচ্ছা, দুটো জম্মু কাশ্মীর এক জায়গায় আমরা আলাদা করেই করেছি, এটা লাদাখ আলাদা করেই আছে। আচ্ছা, জম্মু কাশ্মীরের হচ্ছে দাচিগ্রাম জাতীয় উদ্যান, সেলিম আলী জাতীয় উদ্যান, দুটো খুবই ইম্পর্টেন্ট। সেলিম আলী তোমরা পড়েছো হয়তো, অর্নথোলজিস্ট, একজন পক্ষী বিশারদ, সেলিম আলী বিখ্যাত ভারতের। তো তার নামে সেলিম আলী জাতীয় উদ্যান রয়েছে জম্মু কাশ্মীরে। এছাড়াও দাচিগ্রাম জাতীয় উদ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছত্তিশগড় থেকে ইম্পর্টেন্ট, বিগত বছরের প্রশ্ন আসেনি, তবে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটা ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের 6টা জাতীয় উদ্যান একদম মুখস্থ থাকবে, যদিও আমরা আরআরবি গ্রুপ ডির জন্য পড়ছি, কিন্তু যদি রাজ্যের এর মধ্যে কেউ যদি থাকো ডাব্লিউবি বা রাজ্যের পরীক্ষার জন্য, তো সেখানে কিন্তু এই 6টা জাতীয় উদ্যানের নাম মুখস্থ রাখতে হবে সবসময়ের জন্য। আমি এটা আলাদা করে তোমাদের একটা ভিডিও দেবো। আর তোমাদের প্রত্যেকটা স্টেট, আমাদের যে 28টা
রাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকবে সেই বিষয় নিয়ে আমি প্রত্যেকটারই আলাদা আলাদা করে একটা করে ভিডিও প্রোভাইড করব। একদিনে একটা করে নয়, অবশ্যই একটা, দুটো, তিনটা করে হতে হবে, নাহলে আমাদের কমপ্লিট হবে না। তো জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি উপত্যকা জাতীয় উদ্যান, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান। 6টা জাতীয় উদ্যান মুখস্থ থাকবে সবসময়ের জন্য। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক কটা রয়েছে? 6টা। ভারতের ন্যাশনাল পার্ক কটা রয়েছে? 106টা। রাজস্থানের রণথম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রণথম্বর জাতীয় উদ্যান পরীক্ষায় আসে। তো রণথম্বর জাতীয় উদ্যান কোথায় রয়েছে? রাজস্থানে। কেউলাদো জাতীয় উদ্যান, এটাও পরীক্ষায় এসছে। মরুভূমি জাতীয় উদ্যান, মরুভূমি হলে রাজস্থান, এটা পারবেই, এই জন্য এর পরীক্ষায় দেয় না। হিমাচল প্রদেশের এখানে পিন ভ্যালি জাতীয় উদ্যানটা আর গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, এই দুটো খুবই ইম্পর্টেন্ট হিমাচল প্রদেশে। এছাড়াও রয়েছে ইন্দোর কিলা জাতীয় উদ্যান, ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান, সিম্বলপাড়া জাতীয় উদ্যান। পিন ভ্যালি জাতীয় উদ্যান আর গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, এই দুটো যেন মুখস্থ থাকে সবসময়ের জন্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেকগুলোই রয়েছে। এখানে দেখো মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, মিডল বার্ডার। আচ্ছা, এখানে যেগুলো যেগুলো পড়বে পরীক্ষায় কিন্তু অনেকবার মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যানটা দিয়েছে। তো মহাত্মা গান্ধী যখন মেরিন জাতীয় উদ্যান বলবে তখন কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেন মনে থাকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডল পিক। তো এটা তোমরা এমনিও পারবে, অসুবিধার কিছু ব্যাপার নেই। রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। এছাড়াও ক্যাম্পবেল জাতীয় উদ্যান, এটাও মনে রাখতে হবে। তাহলে আমরা পড়বো এখানে মাউন্ট হেরিয়েট, মহাত্মা গান্ধী, এগুলো পড়বো, ক্যাম্পবেল জাতীয় উদ্যান, এই সমস্ত কিছু পড়তে হবে। অরুণাচল প্রদেশে নামদাফা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামদাফা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। ত্রিপুরাতে রয়েছে বাইসন জাতীয় উদ্যান। এটা বাইসন একটা প্রাণীর নাম, তো সেই নাম অনুসারে এটা হয়েছে ত্রিপুরাতে। এছাড়াও ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান, দুটোই আলাদা প্রাণীর নাম, তাদের নাম অনুসারেই ন্যাশনাল পার্ক হয়েছে, ক্লাউডেড লেপার্ড আর হচ্ছে বাইসন। তেলেঙ্গানাতে যে জাতীয় উদ্যানগুলো রয়েছে তার মধ্যে মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান খুবই ইম্পর্টেন্ট, মৃগবনি পরীক্ষায় আসে। তো মৃগবনি জাতীয় উদ্যান কোথায় রয়েছে এটা মনে রাখতে হবে। মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান কোথায় রয়েছে মনে রাখতে হবে। এছাড়া রয়েছে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান। মেঘালয়ের নকরেক খুবই ইম্পর্টেন্ট, মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। তো নকরেক জাতীয় উদ্যানটাও মনে রেখো মেঘালয়। ন্যাশনাল পার্ক গুলো মনে রাখলে, এই যে ন্যাশনাল পার্ক গুলো মনে রাখলে, টাইগার রিজার্ভ বা যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সমস্ত কিছু কিন্তু মনে থাকবে। তো নামগুলো একই থাকবে প্রায়। তো এরপরে আমরা হরিয়ানাতে যাব। হরিয়ানা থেকে প্রশ্ন কোনোদিনও আসেনি তেমন, তবে সুলতানপুর জাতীয় উদ্যানটা মনে রেখো। আর মিজোরাম থেকেও প্রশ্ন আসেনি, তবে নামগুলো মনে রাখতে হবে। এখানে লাদাখের যেটা বললাম আগেই, যে জম্মু কাশ্মীর এবং লাদাখে দুটো আলাদা করেই নাম রেখেছি। লাদাখের হিমিস জাতীয় উদ্যানটা ভেরি ইম্পর্টেন্ট। বিহারে একটাই জাতীয় উদ্যানকে বারবার করে জিজ্ঞাসা করা হয়, এটা হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান। আর কেইবুল লামজা জাতীয় উদ্যান, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেইবুল লামজা জাতীয় উদ্যান মণিপুর, এটা নিউজেও ছিল, এটা পরে আসছি। মণিপুরে হচ্ছে কেইবুল লামজা জাতীয় উদ্যান, খুবই ইম্পর্টেন্ট। কাঞ্চনজঙ্ঘা ভারতের সীমারেখার মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনরেখা। তো কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে? সিকিমে। তো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান রয়েছে সিকিমে। দুধুয়া পরীক্ষায় এসেছে, দুধুয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে। ইন্টার্কি জাতীয় উদ্যান আসেনি কখনো, মোল্লেম জাতীয় উদ্যান আসেনি। তো ইন্টার্কি জাতীয় উদ্যান নাগাল্যান্ড, মোল্লেম জাতীয় উদ্যান হচ্ছে গোয়াতে অবস্থিত। যেটা বললাম যে আমাদের যেই মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে একদম পড়তেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট মানে এগুলো পড়তেই হবে, যে নামগুলো, সেই নামগুলো তোমাদের এখানে আছে। একটু লেখাটা যদি পড়তে অসুবিধা হয় আমি তাও বলে দিচ্ছি, বুঝতে যদি অসুবিধা হয়, পড়তে যদি অসুবিধা হয় তো একটু শুনে নাও, যেগুলো পড়তে হবে। জিম কর্বেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত, এটা একদমই পড়তেই হবে, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান এটা। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক। স্ক্রিনটা একটু, প্রজেক্টরের স্ক্রিনটা একটু ফুল করে দিলে ভালো হতো। এই এই প্রশ্নগুলো ফুল করলে পরের গুলোতে এবার প্রবলেম হয়, তোমরা একটু শুনে নাও, পরে তো পিডিএফটা আচ্ছা পেয়ে যাবে, আচ্ছা আচ্ছা। পড়ে নেবে হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ করে। হ্যাঁ। তোমাদেরকে বললাম যে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো তোমাদের একদম মুখস্থ রাখতেই হবে, আগের গুলো না রাখলেও। তো জিম কর্বেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক, ব্যাতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর, দুধুয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ, গির ন্যাশনাল পার্ক গুজরাট, গরুমারা জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গ,
কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম, মানস জাতীয় উদ্যান আসাম, মুধুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ু, নামদাফা ভেরি ইম্পর্টেন্ট অরুণাচল প্রদেশ, পালামো জাতীয় উদ্যানটা, আর পালামোটা আর আমি এটা কিন্তু এর আগে আলোচনা করিনি, হ্যাঁ, ঝাড়খণ্ডের পালামো আর হচ্ছে বেতলা, এই দুটো কিন্তু মনে রাখবো। পালামো জাতীয় উদ্যান খুবই ইম্পর্টেন্ট, এটা ঝাড়খণ্ডে। পেরিয়া জাতীয় উদ্যান কেরালা, পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, শিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যা, তাড়োবা জাতীয় উদ্যানটা আলোচনা করিনি কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, মহারাষ্ট্র। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান বলে দিলাম, হিমাচল প্রদেশ। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়। নন্দা দেবী পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, উত্তরাখণ্ড। নন্দা দেবী পাহাড় কোথায় অবস্থিত, এটা পরীক্ষায় আসে, তোমরা দেখবে এটা উত্তরাখণ্ড। সিঙ্গালীলা খুবই ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গে। বাল্মীকি জাতীয় উদ্যান, এটাই একমাত্র দেয় বিহার থেকে, তো বাল্মীকি জাতীয় উদ্যান। ভিতরকণিকা খুবই ইম্পর্টেন্ট, উড়িষ্যাতে আছে। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, মাওলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ, সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীর। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাদের সামনে প্রশ্ন দিব, তোমরা আনসার করবে এই জাতীয় উদ্যান থেকে। আচ্ছা, তোমাদের আমি এটা পোর্ট্রেটই করে দিচ্ছি, একটু অসুবিধা হবে মনে হয়। পড়া যাচ্ছে? আচ্ছা, পড়া যাচ্ছে কি প্রশ্নগুলো এবার? ক্লিয়ার নেই স্যার। একটু আচ্ছা, একটু পরে ঠিক ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়াও, এখানে ঠিক দেখাচ্ছে। এই ঠিক আছে। প্রশ্নটা তোমাদের কাছে একটু কঠিন হতে পারে। ভারতের নিম্নলিখিত বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঠিক উত্তর থেকে দক্ষিণ ক্রম অনুযায়ী সাজাতে হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। মানে আমাদের ভারতের উত্তরতম এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সাজাতে হবে আর কি, কোনটা কোনটায় আছে। তো যেগুলো প্রশ্ন দিয়েছি এগুলো কিন্তু তোমাদের ছিলই। তো এখানে ডিব্রু, সাইখোয়া, মানস আর হচ্ছে তবে তো কোন নোকরেগা। স্যার উত্তর দক্ষিণে পাবো? উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ক্রম অনুযায়ী সাজাতে হবে এই তিনটা। তো ডিব্রু, সাইখোয়া আর হচ্ছে মানস, এই দুটোই তোমাদের রয়েছে হচ্ছে আসামে, আর নোকরেকটা রয়েছে মেঘালয়ে। তো এখানে উত্তরটা হচ্ছে 1, 2, 3 ঠিকই আছে। ডিব্রু, সাইখোয়া অলরেডি যেটা বললাম আমি তোমাদের, যে ডিব্রু সাইখোয়াটা হচ্ছে কোথায় রয়েছে, আসামে রয়েছে। ডিব্রু সাইখোয়া সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি, তোমরা যদি পড়তে অসুবিধা হয় এটা তোমরা পরে পিডিএফটাতে পড়ে নিও, অসুবিধার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে ডিব্রু সাইখোয়া, যেটা আসামের তিনসুকি জেলায় অবস্থিত। এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ সহ। আর কত কিলোমিটার এটা তেমন ইম্পর্টেন্ট ব্যাপার না। এটা অসমের যে বাকি তিনটা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যে অসমের আরো তিনটা রয়েছে, যেমন ধরো কাজিরাঙ্গা আর হচ্ছে মানস, এই মোস্ট ইম্পর্টেন্ট তিনটার মধ্যে এটাও কিন্তু একটা পড়ে, ডিব্রু সাইখোয়া। এটা ব্রহ্মপুত্র নদীর সমভূমিতে এটা অবস্থিত, ডিব্রু সাইখোয়া। মানস জাতীয় উদ্যান, এটা হচ্ছে মানস, যেটা ব্রহ্মপুত্রের একটা অন্যতম উপনদী মানস। তো এই উপনদীতে অবস্থিত মানস জাতীয় উদ্যানটি। এটা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পাশেই। তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে, আর মানসটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী মানুষের উপরে। তো এই দুটো জাতীয় উদ্যান। নোকরেকটা বলে দিলাম, এটা মেঘালয় রাজ্যে অবস্থিত। ভোপালের কাছে রাতাবানি বনকে, এটা রাতাবাতি জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, অলরেডি পড়লাম আমরা এটা। তো এটা হচ্ছে ভারতের অষ্টম টাইগার রিজার্ভ, আর ভারতের সরি মধ্যপ্রদেশের অষ্টম টাইগার রিজার্ভ, আর ভারতের হচ্ছে 28তম টাইগার রিজার্ভ, 57তম টাইগার রিজার্ভ। তো এটা এর মধ্যে কোনটার মধ্যে পড়ে না? জাতীয় সড়ক 69-এর মধ্যে পড়ে না, নাকি বর্ণা জলাধারের মধ্যে পড়ে না, নাকি গিন্নরগড় দুর্গের মধ্যে পড়ে নাকি না বারাবার গুহার মধ্যে পড়ে না? তো এই যে 3-4টা আছে তার মধ্যে কোনটার মধ্যে এটা অতিক্রম করছে না, অর্থাৎ এই রাতাবানি। তো এটাকে একটু ডিটেলস দেখে নি। এটা হচ্ছে বারাবার গুহার মধ্যে পড়ছে না, কারণ জাতীয় সড়ক 69 এটা নেপাল ও ভোপালে সংযুক্ত করেছে, যার কারণে এটা এই রাতাবানি মধ্যে অবস্থিত। বর্ণা নদীতে বর্ণা জলাধার প্রকল্প তৈরি হয়েছে, এটাও সেখানে অবস্থিত। আর রাতাবানিতে ভীমবিটকা তোমরা পড়েছো, রায়সিনা জেলাতে রয়েছে ভীমবিটকা, যেটা ভোপাল থেকে কিছু কাটে। ভোপাল হলো মধ্যপ্রদেশের রাজধানী। তো ভোপাল থেকে কিছু কাছেই, কিছু একটু দূরেই হচ্ছে
ভীমবেটকা গুহা, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা এর মধ্যেই অবস্থিত। রাতাপানি টাইগার রিজার্ভ যেটা, সেটা 2013 সালে এটাকে টাইগার রিজার্ভ করা হয়। এটা কি বললাম, রায়সেনা জেলা। রায়সেনা জেলা কি বললাম, যে ভীমবেটকার জন্য যেটা বিখ্যাত। তো এই টাইগার রিজার্ভ, এটা পাখিদের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা। এছাড়াও এখানে রয়েছে হরিণ, এছাড়াও স্লথ, ভাল্লুক, বানর এবং চিঙ্কারা, এই সমস্ত উদ্ভিদগুলো এখানে রয়েছে। তো রাতাবানি টাইগার রিজার্ভ, এটাকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে 2013 সালে। আর এটা কোথায় রয়েছে, রায়সেনা জেলা, মধ্যপ্রদেশ। এইটুকু মনে রাখলে হবে। হেমিস জাতীয় উদ্যান একটু আগে আলোচনা হলো, এবার বলো তোমরা উত্তর। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন 4। অপশন 4, ভেরি গুড। হেমিস জাতীয় উদ্যান রয়েছে লাদাখে। হেমিস জাতীয় উদ্যান যেটা, আমার আজকে মানে দুই প্রকারের হয়ে গেছে কোশ্চেন গুলো বানানো। তো যাই হোক, মানে এটাতে কিছুটা একটু প্রশ্নগুলো কোনো দূরে দূরে হয়ে গেছে, কোনোটা ল্যান্ডস্কেপে হয়ে গেছে, কোনোটা হচ্ছে পোর্ট্রেট হয়ে গেছে। তো যাই হোক, হেমিস জাতীয় উদ্যান যেটা লাদাখে অবস্থিত, স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, লাদাখ সম্পর্কে এই বছর একটা বিসিএস এর প্রশ্ন এসেছিল, আমি স্টুডেন্টদের প্রশ্ন দেখছিলাম। তো আমাদের এবার বিসিএস এর আমরা একটা ব্যাচ ক্রিয়েট করেছি। তো সেখানে আমরা বিসিএস পড়াচ্ছি অফলাইনে, আমার সেন্টারে অবশ্যই গঙ্গারামপুরে। অফলাইনে বিসিএস পড়ানো হচ্ছে, যেখানে আলাদা আলাদা টিচার দিয়ে 3জন শিক্ষককে রেখেছি, যাতে ম্যাথ রিজনিংটাকে ঠিক করে কভার করতে পারে। আবার আর্টসের পার্টটাতে 2জন স্যার আছে, আর সায়েন্সের পার্টটাতে 2জন স্যার আছে। সায়েন্সের পার্টটা মানে ফিজিক্স এবং বায়োলজি নিয়ে, ওই দিকের পার্টটাতে 2জন স্যার, ম্যাডাম ম্যাডাম ফিজিক্সের আছেন এবং স্যার বায়োলজির আছেন। আর এই হচ্ছে আর্টসের আমাদের একজন স্যার আছেন, আর একজন হচ্ছে আর্টসের ইতিহাসের একজন স্যার আছেন। আর এইদিকে হচ্ছে স্ট্যাটিকের একজন স্যার আছেন। তো দুজনে মিলিয়ে পড়ান। মানে টোটাল হচ্ছে বিসিএস এর আমার এখানে টিচার রয়েছে 3জন ম্যাথ রিজনিং এর, 2জন হচ্ছে আর্টসের, আর হচ্ছে 2জন হচ্ছে সায়েন্সের। ইংলিশটা আমি নিজে করাই এবং পুরো সমস্ত ক্লাসগুলো আবার নিজে করাই এক্সট্রা করে। ইংলিশ ছাড়াও মানে সব ক্লাসটাই আবার রিপিটেড, মানে তোমাদের প্রজেক্টরের মাধ্যমে আবার দেখানো হয়, সেটা আমি করাই। প্রজেক্টরের ক্লাসটা 1 ঘন্টা করে আমার থাকে। তো এই মিলিয়ে এবার বিসিএস এর ব্যাচ শুরু হয়েছে। যারা যদি বিসিএস এর সঙ্গে যুক্ত হতে চাও, প্রস্তুতি নিতে চাও, যারা কম বয়সী আছো, একটু দীর্ঘ টাইম লাগবে প্রস্তুতি নিতে। আমি কাউকে বলবো না যে তুমি প্রস্তুতি হয়ে আছো, বিসিএস এর প্রস্তুতি এখনই শুরু করতে, এরকম না। বিসিএস এর প্রস্তুতির জন্য 1-2 বছর একটা টাইম নিয়ে যারা পড়তে চায়, বা তোমাদের ভাই বোনেরা যদি পড়তে চায়, অবশ্যই যোগাযোগ করবে। তো দেখো, এই উদ্যানটা হচ্ছে স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। এই টাইপের কিন্তু পড়াগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তো বিসিএস এ যে প্রশ্নটা এসেছিল, যেটা যেটা নিয়ে বিসিএস এর কথাটা আসলো, বিসিএস এ যে প্রশ্নটা এসেছিল, লাদাখে কোন প্রকার বৃষ্টি হয়, তো এই প্রশ্নটা এসেছিল। মানে এটা আনএক্সপেক্টেবল ছিল যে হয়তো প্রশ্নটা দিবে কিনা। তো আমি এরকম ডিটেলস বলতে গিয়ে একবার বলেছিলাম প্রশ্নটা। তো তখন আমার বিসিএস এর পার্সোনাল স্টুডেন্ট ছিল না, তো ওই যারা ডাব্লিউবি পড়তো তারাই বিসিএস এর জন্য ক্লাস নিচ্ছিল। তো এবার হচ্ছে এখানে আমি ওই প্রশ্নটা এরকম করে ডিটেলস যে ছিল ওখানে নোট করে রেখেছিলাম, যে লাদাখে হচ্ছে সীমান্ত বৃষ্টি হয়। হ্যাঁ, সরি, মেঘ ফাটা বৃষ্টি হয়, সরি, মেঘ ফাটা বৃষ্টি হয়। তো এই পরীক্ষায় কিন্তু বিসিএস এর প্রশ্নটা, তো একজন ছাত্র এসে নক করলো, স্যার ডিটেলস গুলো আমি কিন্তু এবার থেকে পড়বো, ডিটেলস গুলো ছেড়ে ছেড়ে গিয়েছিলাম, ডিটেলস গুলো পড়বো। তো ওই জন্য তোমাদেরকেও বলবো যে একটু ডিটেলস গুলো দেখে নিও। যেমন স্নো লেপার্ডের কথাটা আমি, এটা আছে, এটা পড়তেই হবে। স্নো লেপার্ড এটা কোথায়, লাদাখে, খুবই ইম্পর্টেন্ট এটা। বাকি হেমি জাতীয় উদ্যানকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া আছে এটা 1981-এ। তো এটাও একটু মনে রেখো, 1981-এ এটাকে মর্যাদা দেওয়া আছে। বাদামি ভাল্লুক এখানে পাওয়া যায়, লাল শেয়ালও পাওয়া যায়। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু, যেগুলো পরীক্ষা কঠিন প্রশ্ন করছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিবে। তো যারা পড়ছো একটু ভালো করে পড়ো, একটু সময় নিয়ে পড়ো, বেশি বেশি করে পড়ো। শুধু বারবার বলেছি, আমি আগেও বলেছি, শুধু আমাদের কথা ভেবে পড়বে না যে স্যার দিচ্ছে ক্লাস, ব্যাস আমার হয়ে যাবে, এইটুকু পড়বে না। অনেক বেশি বেশি করে পড়বে, প্রচুর পড়বে। কম্পিটিশনটা এখন কিন্তু অনেক বেশি, আগের তুলনায় কম্পিটিশন এখন অনেক প্রচুর, অনেক বেশি। এটা তো সবাই উত্তর করবে আশা করি। অপশন উত্তরাখণ্ড। 3 স্যার। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড জিম কর্বেট জাতীয় উদ্যান, যেটা প্রথমেই বললাম যে এটা ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। একটু ডিটেলস দেখে নিয়ে, আগেই বললাম যে 1936-এ এটাকে প্রথমে শুরু করা হয়েছিল বিপন্ন বাঘ রক্ষার জন্য। কোথাকার বাঘ বলতো, আমাদের বাংলার।
আমাদের বাংলার যে বিপন্ন বাঘগুলো সেগুলোকে সংরক্ষণ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল 1936-এ বাংলা থেকে উত্তরাখণ্ডে বাঘগুলোকে। এটা হচ্ছে 1936 সালে, এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। এটা কোথায় রয়েছে? নৈনিতাল জেলাতে রয়েছে, উত্তরাখণ্ডের পাউড়ি গাড়োয়াল অঞ্চলে। এই গাড়োয়াল অঞ্চলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই যে তোমরা পড়েছিলে হয়তো অনেকদিন আগে, চিপকো আন্দোলন কোথায় হয়েছে? গাড়োয়াল অঞ্চলে। তো এইটা একটু ভালো করে মনে রেখো, এটা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে চিপকো আন্দোলন। হ্যাঁ, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন দুটো ছিল। হ্যাঁ, তো চিপকো আন্দোলনটা হচ্ছে গাড়োয়াল অঞ্চলে, এটা পড়তে হবে। তাহলে এখানে কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। পাঞ্জাব এগুলো, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এগুলো জাস্ট এদের সম্পর্কে বলা হয়েছে, তো এটা তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান, এটা অলরেডি আলোচনা বারবার আমরা করছি। তো ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি হবে? জিম করবেট। অপশন জিম করবেট জাতীয় উদ্যান, এটাই বলছি এতক্ষণ ধরে, 1936-এ প্রতিষ্ঠিত এটা। আচ্ছা, জাতীয় উদ্যান আর ব্যাঘ্র প্রকল্প, তো জাতীয় উদ্যান এটাও মনে রেখো ভালো করে একটু। জাতীয় উদ্যান হলো সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সুরক্ষিত এলাকা, যা প্রাকৃতিক পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য। এখানে শিকার তো অবশ্যই, শিকার তো সব জায়গাতেই বন্ধ। কাঠ খনন কার্য, মানে কোনো কিছুর জন্য খনন যদি করা হয়, তো সেই খনন কার্য সমস্তটাই কিন্তু নিষিদ্ধ, একদমই নিষিদ্ধ। এটা হচ্ছে জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। আর এটা কিন্তু ইনসিটু সংরক্ষণ, এক্সিটু নয়, কিন্তু ইনসিটু। পরীক্ষায় আসে এক্সিটু, ইনসিটু। ইনসিটু মানে যেটা অলরেডি আছে সেখানেই, সেটা হচ্ছে ইনসিটু। এক্সিটু মানে কোনো বন্য প্রাণীকে নিয়ে আসা হবে। তাহলে যেমন জু, এটা হচ্ছে এক্সিটু। ব্যাঘ্র প্রকল্প ভারতে প্রথম শুরু হয়েছিল 1973-তে, মনে রাখতে ভালো করে। ব্যাঘ্র প্রকল্প প্রথম শুরু হয়েছিল কবে? 1973-তে। এটা বিলুপ্ত, ভারতে যাতে বাঘ বিলুপ্ত না হয়ে যায়, তো সেই জন্য ব্যাঘ্র প্রকল্প চালু করা। আর এটা খুবই লাভবান হয়। আজকের দিনেও বাঘ গণনায় অনেকটা পুরনো থেকে অনেকটা এগিয়ে, অনেক বেশি বেড়ে গেছে, এটা অবশ্যই ভালো। তো ব্যাঘ্র প্রকল্প 1973-তে আনা হয়, টাইগার রিজার্ভ। আর আগের দিনে প্রশ্ন করেছিলাম আমি তোমাদেরকে যে ভারতের সবচেয়ে বৃহত্তম টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে? তো এটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বড় টাইগার রিজার্ভ আছে। রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বলেছিলাম এটা পড়তে হবে। রাজস্থান। রাজস্থান, ভেরি গুড। রণথম্বর জাতীয় উদ্যান এটা রয়েছে রাজস্থানে। ভারতের অন্যতম বৃহত্তম বিখ্যাত জাতীয় উদ্যান, 392 বর্গ কিলোমিটার জুড়ে এলাকা জুড়ে রয়েছে এটা, রণথম্বর জাতীয় উদ্যানটা। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট অলরেডি আমরা এগুলো পড়লামই। পিন ভ্যালি জাতীয় উদ্যান, তখনও বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট। আর তোমাদের যে এমসিকিউ গুলো করা হয়েছে এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন। পিন ভ্যালি জাতীয় উদ্যান এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ, হিমাচল অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ না মধ্যপ্রদেশ? হিমাচল প্রদেশ। পিন ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে হিমাচল প্রদেশে। এছাড়াও বাকি জাতীয় উদ্যানগুলো পড়ে নিবে, এগুলো লিস্টেড আছে। কেইবুল লামজা, তখনও বললাম যে কেইবুল লামজা পরে প্রশ্নে আসবে। কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি কোন হ্রদের তীরে অবস্থিত? কলিরু অপশন হ্রদ, 4 লোকটাক। অপশন 4 লোকটাক। লোকটাক হ্রদ আর মণিপুর ভেরি ইম্পর্টেন্ট, কারণ মণিপুর, আচ্ছা মণিপুর রিলেটেড যা যা প্রশ্ন আসবে পড়বে, কিন্তু তখন এটাই বলতে চাইছিলাম কেইবুল লামজাও, কারণ এখানে কিন্তু এই যে সশস্ত্র আন্দোলনে একটা সমস্যা পেতে গেছিল, আর যার কারণে বর্তমানে মণিপুরে কি করা হয়েছে, মণিপুরে কিন্তু ন্যাশনাল স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে মণিপুরে। তো এটা মনে রেখো, এটা কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এটা কোথায় রয়েছে? লোকটাক হ্রদে রয়েছে। এটা হচ্ছে কোথায়? মণিপুরে। এখানে দেখো একটা বিপন্নপ্রায় হরিণ, যার নাম হচ্ছে ভ্রু পিঁপড়া হরিণ। ভ্রু পিঁপড়া হরিণ, এটা একটা হরিণের প্রকার, আমি জানি না এটা কি প্রকার হরিণ, বাট ভ্রু পিঁপড়া হরিণ, এই হরিণটা হচ্ছে বিপন্নপ্রায়, এখানে কিন্তু রয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কারণে তোমাদের বলতে চাইলাম, সেটা হচ্ছে কেইবুল লামজা জাতীয় উদ্যানটি হলো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ভাসমান জাতীয় উদ্যান এটা, কেইবুল লামজাও জাতীয় উদ্যানটা। তো এটা মনে রাখতে হবে ভালো করে। লোকটাক হ্রদের সাথে এটা অবস্থিত। কলেরু হ্রদ, এটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, হ্রদগুলির মধ্যে একটি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম অগভীর স্বাদু জলের হ্রদ। লোকটাক এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। লোকটাক ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত।
এটা হচ্ছে কেইবুল লামজা, যেটা ভাসমান দ্বীপের কথা বলা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং সহজ। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বলো, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। না, তামিলনাড়ু নয়। কেরালা স্যার। কেরালা, রাইট। জাতীয় সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে হচ্ছে কেরালাতে। কেরালা। পেরিয়ার আর সাইলেন্ট ভ্যালি এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। কেরালাতে রয়েছে। কেরালার নীলগিরি পর্বতমালার পালাক্কাদ জেলায় অবস্থিত। এটি নীলগিরি জীবমণ্ডল সংরক্ষণের কেন্দ্রস্থলে এবং এটি দক্ষিণ পশ্চিম ঘাটের ঘনবর্ষণ বনাঞ্চল ও গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরহরিৎ জঙ্গলের এলাকা নিয়ে গঠিত। এর পাশ দিয়ে বয়ে গেছে কুথি নদী। সাইলেন্ট ভ্যালি স্যার উদ্যান ওয়াটার সিংহ, প্রুফ আছে। লেজযুক্ত মেকাক, বাঘ, গৌড়, চিতাবাঘ এগুলোর জন্য বিখ্যাত। আচ্ছা, আগেরটা ছিল পিন ভ্যালি, না? তো পিন উপত্যকা, এটা একই ব্যাপার, এটাকে আলাদা করা যাবে না। নেক্সট, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত? বক্সা পশ্চিমবঙ্গ। ব্যাঘ্র সংরক্ষণ পশ্চিমবঙ্গের 6টা সংরক্ষণের মধ্যে একটা। তো দেখো, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ পশ্চিমবঙ্গে অবস্থিত। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রতিষ্ঠিত ছিল 1983-তে। এটা হচ্ছে ভারতের 15তম ব্যাঘ্র সংরক্ষণ। এখানে চিতাবাঘ, বেঙ্গল টাইগার, ক্লাউডেড লেপার্ড, গেছো বাঘ যেটাকে বলা হয়, তো এই সব ক্লাউডেড লেপার্ডের জন্য বিখ্যাত। এছাড়াও যেসব রয়েছে এগুলো তো পড়লামই আমরা। বক্সা জাতীয় উদ্যান, নিম্নলিখিতগুলির মধ্যে কোন জাতীয় উদ্যান পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা? পূর্ব হিমালয়ের বলছে, দেখে নি। পূর্ব হিমালয় হচ্ছে নামদাপা জাতীয় উদ্যান। এটা হচ্ছে পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা। এটা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে রয়েছে। এটি ভারতের 4র্থ বৃহত্তম জাতীয় উদ্যান, এটা মনে রাখতে হবে। নামদাপা জাতীয় উদ্যান, অরুণাচল প্রদেশে, ভারতের 4র্থ বৃহত্তম জাতীয় উদ্যান। নাগরহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা। কে বলতে পারবে? স্যার উড়িষ্যা। নাগরহোল জাতীয় উদ্যান এটা কর্ণাটকের আরেকটা খুবই ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান, যেটা বন্দিপুর। তো বন্দিপুর আর নাগরহোল জাতীয় উদ্যান, এই দুটো উদ্যান ভালো করে পড়তে হবে। এটা রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত, তো এটা ভালো করে মনে রেখো। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কর্ণাটকে, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। নাগরহোল জাতীয় উদ্যান এটা হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেই পরিচিত। এটা 1955-এ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্থাপন করা হয় এবং 1988 এটাকে জাতীয় উদ্যানে উন্নীত করা হয়। 1988-এ। চান্দোলি জাতীয় উদ্যান কোথায় আছে? বিহার, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড নাকি তেলেঙ্গানা? Option 4. চান্দোলি জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। এটি 1985-এ বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। 2004 সালে এটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। 2007 সালে এটাকে ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। মহারাষ্ট্রে আরো রয়েছে নবগাঁও আর সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। তো চান্দোলিটা বলেছে মহারাষ্ট্রে ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নকরেক জাতীয় উদ্যান, এটা পড়লেই অলরেডি। মেঘালয়। মেঘালয়। নকরেক জাতীয় উদ্যান হচ্ছে মেঘালয়ে অবস্থিত। এটাকে 2009 সালে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা ঘোষণা করা হয়েছে ইউনেস্কো। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রথম পার্ট আমরা স্ট্যাটিক জিকের একদম কমপ্লিট পার্ট যেটা আলোচনা করলাম, সেটা হচ্ছে জাতীয় উদ্যান। ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা 106টি। সেই
ন্যাশনাল পার্ক গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। পিডিএফটা তোমাদের একটু পরে দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই পিডিএফ পড়ে, খাওয়া দাওয়া করে পিডিএফ পড়তে পড়তে তারপরে ঘুমাবে। পুরো কমপ্লিট আজকের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা কমপ্লিট পড়ে নেবে, তবে পড়া ভালো হবে। ঠিক আছে, আজকে রাখছি, আপাতত এখানেই ক্লাসটা শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।